ঘুম থেকে উঠতেই ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিলাম, আর ওর জন্য এখানে প্রোটিন পাউডারটা গুলিয়ে আগে স্লাইস দিয়ে প্রোটিন পাউডারটা খাওয়াই দিই, তারপরে বাকি কাজকর্ম হবে। শোনা, ভালো করে বসো। সকালবেলাটা এমনিতে প্রোটিন পাউডার ওকে গুলিয়ে দিলে খেতে চায় না, তাই স্লাইস দিয়ে খাওয়াই দিলাম। আর এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছে, আমাদের উঠোনে ওই বারান্দার এদিকটা রোদ পড়ছে, তো ভাবলাম বালিশগুলো একটু বের করে দিই, তাহলে রোদে গরম হয়ে যাবে আর একটু পরে ঢুকিয়ে রাখতে পারবো। আর এদিকে কিছু বিছানার চাদর ভাঁজ করে সাইড করে রেখে দিলাম, আর জুয়ের সোয়েটারগুলো হালকা ভিজা ছিল, হাতের দিকগুলো এলোমেলো হয়ে থাকে বলে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, আপাতত আজকে আবার বের করে দিলাম। তো এইদিকে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, ঔষধ দিয়ে একদম ভর্তি হয়ে আছে। প্রত্যেক দিন রাত্রিবেলা করে ওষুধ খাওয়ানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো টেবিলটাই ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধগুলো, কারণ রাতেই ওষুধ খাওয়ানোর পর আর গুছিয়ে রাখা হয় না। তারপরে প্রত্যেক দিনের মতো ওর ওষুধের মুটকিগুলো গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম, আর পুরো ঘর বারান্দার মধ্যে একটু জল ছিটিয়ে নিচ্ছি, কারণ এখন ঝাড়ু দেবো, তাহলে ধুলাটা বসে যাবে। গলাটা আমার ভেঙে গিয়েছে ইদানিং, তো এই জন্য ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগছে। আর সকালবেলাটা উঠতে যেহেতু একটু দেরি হয়, তাই ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে মেয়েকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়ে ওকে সকালবেলার খাবারটা খাওয়ানো, না হলে বেশি বেলা হয়ে যাবে, তারপরে বাকি কাজগুলো করে নিই। রাতে যেহেতু রান্না হয়েছিল, উনুনটা খুব গরম ছিল, তো এই উনুনগুলো না একটু গরম হয়ে গেলে পরে হাত দিয়ে আর ধরাও যায় না, সরিয়েও রাখা যায় না, তো এই জন্য যেখানে রান্না হয়েছে সেখানটায় রেখে দিয়েছি, আর এই গামলাটা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে। রান্না দেখতে আসছে শোনা, ধরো ধরো বল একটা। তো জুয়ের জন্য এখন ডালিয়া বানাবো, তো ডালিতে পেঁপে দেবো ভাবছি, কয়েকদিন ধরে ওর পটিই হচ্ছে না, তো ওর পেঁপেটা খাওয়ানো ভালো, জেঠিমাদের বাড়ির গাছের পেঁপে। ওটা নাই, পেঁপে কয়টা খাওয়াইতেই লাগবে ওকে। দুপুরেও আজকে ভাবছে সয়াবিন দিয়ে পেঁপে বানিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো কি সুন্দর পেঁপে হয়েছে। দুইটা একটা কেটে অর্ধেক একটু এই যে ডালিয়াতে দেবো, আর বাকি একটা এই যে পরে। জানো ইদানিং এক সপ্তাহের বেশি হয়ে গেল, কতগুলো দিন পর মেয়ে আজকে একটু কথা বলছে মুরগিটা নাকি আমাদের রান্না দেখতে রান্নাঘরের ওইদিকে গিয়েছে। এই এতগুলো দিন পর মেয়ের মুখে একটু কথা শুনে আর ওর একটু হাসি দেখে কী যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা কয়েকটা দিন ধরে খুব মিস করছিলাম ওর মুখে এই পাকা পাকা কথাগুলো, একদম চুপচাপ হয়ে গিয়েছে। শুধু আমরা না, যেই বাড়িতে আসে সেই বলে একটু কথা বলতো, কত কিছু গল্প করে, কিন্তু ও কিছুই বলে না, শুধু চুপচাপ শুনে। তাহলে তোমরা তো দেখেছই ও কি পরিমাণে দুষ্টামি করে, শরীর সুস্থ থাকলে সারাটা দিনে এই খেলাধুলা করে কথাবার্তা বলতেই থাকে, ভিডিওতে এসে পাকা পাকা কথা বলে। যাই হোক, এদিকে আমি মেয়েকে খাওয়ানোর পর সমস্ত বাসনগুলো নিয়ে চলে আসলাম কলের পাড়ে, এক এক করে সব মেজে নিচ্ছি, আর একটু সার্ফ আর ছাই আর হচ্ছে বাসন মাজা সাবান, তিনটে জিনিসই মিক্স করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তাহলে ভালোভাবে পরিষ্কার হয়। এক দিদিভাই বলেছে যে শীতকালে তো কলের জল গরম হয়, তুমি বলছো কেন যে ঠান্ডা থাকে? হ্যাঁ, কলের জলটা না শীতকালে গরম থাকে, তবে অনেকক্ষণ চাপ দেওয়ার পর গরম জল বেরোয়, আর প্রথমের দিকে জলটা একটু ঠান্ডায় বেরোয়। তুমি না শীতকালে খুব ভোরবেলা একদম 4টা-5টার দিকে উঠেও স্নান করতে পারবে কলের জল দিয়ে, তবে অনেকক্ষণ পর্যন্ত বালতি বালতি জল ফেলে দিতে হবে আগে, কারণ ওই জলগুলো অনেকটা ঠান্ডা থাকে, তারপরে গরম জল বেরোবে। আর বেশি জল প্রথমে চাপ দিয়ে ফেলি না, তাই জলটা ঠান্ডাই থাকে। তো ওদিকে আমার এক যা এসে গল্প করছিল, জুয়ের পাপাকে বললাম চেয়ারটা একটু দাও বের করে। আসলে চেয়ারের উপরে আমি কতগুলো ওই বিছানা চাদর টাদরগুলো ভাঁজ করে রেখে দিয়েছি রোদে, একটু রোদে দিলে গরম হবে। আর এদিকে কলের পাটটাতে 2-3 বালতি জল ঢেলে ঝাড়ু দিয়ে নিলাম। কতদিন ধরে ভাবছিলাম একটু ব্লিচিং পাউডার নিয়ে এসে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো কলের পাটটা, কিন্তু আর হচ্ছেই না। যাক, এদিকে এখন বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে বিছিয়ে রাখি। প্রত্যেক দিন ধুয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কি বলতো প্রত্যেক দিন হয় না, কারণ কোনো দিন ব্যস্ত থাকি একটু বেশি, তাই যেদিন ফ্রি পাই সেদিন বিছানার চাদরটা ধুয়েই দেই। তো আজকে আর ধোয়া হলো না। আর সব থেকে বড় কথা হচ্ছে সার্ফটা যদি সবসময় থাকে তাহলে ধুইতে কোনো আলসেমি নেই। যেমন আজকে একটু সার্ফটা কম ছিল, ওই যে সেদিন জামা কাপড়গুলো ধুলাম না, সেদিন বলতে কাল পরশুই মনে হয়। তো যখন বাজার যাবে বলবো, তারপরে সার্ফ নিয়ে আসবো, ওই 1-2 দিন সময় লাগে।
যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর বাইরে সব রোদে রেখে দিয়েছি, এগুলো সব শুকিয়ে গিয়েছে। যে পরিমাণে রোদ উঠেছে এত তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, তো সব নিয়ে এসে এই যে জায়গা মতো আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। স্যুপ বানানোটা আমি ভাস্তার কাছ থেকে শিখে নিলাম। জুইয়ের জন্য স্যুপ বানিয়ে নিচ্ছি, বাঁধাকপি আর কি আছে বিনস, তারপরে পেঁয়াজ, তারপরে আলু। সেদিন যে জুই সোনার জন্য স্যুপটা বানিয়েছিলাম ওটাও ভাইস্তার কাছ থেকে শিখে নিয়েই বানিয়েছিলাম। তো আজকে ওরা এসেছে তো বললাম একটু হেল্প করো। তো স্যুপটা বানাতে আমাকে একটু হেল্প করছিল, কারণ মেয়ে সেদিন স্যুপটা এত সুন্দর পছন্দ করেছে। আর ও যেহেতু খাচ্ছে তো বানিয়ে দিতে কিসের আলসেমি, তাই না? মেন কথা হচ্ছে স্যুপ বানানোর জন্য ওই 4 টুকরা 3 টুকরা মাংসর জন্য আবার মাংস কিনে নিয়ে আসতে লাগে বাজার থেকে। তো আমি কি করলাম, আজকে হচ্ছে কি বলো তো, সবাই ওই দাদাদের ওখান থেকে ব্রয়লার নিচ্ছিল। তো ওখান থেকে এক জায়ের কাছ থেকে আমি 4 টুকরা মাংস নিয়ে আসলাম। আর যেদিন আমাদের একটা যে ব্রয়লার দেখতে পেলে একটু আগে গোটা ব্রয়লার কাটা হবে, সেদিন ওখান থেকে আবার দিয়ে দেবো। যেহেতু সব ব্রয়লারগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো ওখান থেকে নিয়ে এসে একটা গোটা রেখে দিয়েছে। এই তো কালকেই সবে খেলাম ব্রয়লার, তো এর জন্য আর কয়েকটা দিন পরে ওটাকে কাটা হবে। এই দেখো বিছানাটাও ঠিক মতো গোছানো হলো না, শুয়ে পড়ে। তো এখানে এই যে জুইয়ের জন্য স্যুপটা বানিয়ে নিলাম, আর দেখো এখানে পেঁয়াজ, তারপরে আলু, মাংসটা একদম ছোট ছোট করে দিয়েছি, কি সুন্দর। আসলে কালকে বানিয়েছিলাম তো খেয়েছে খুব সুন্দর, তো এই জন্য আজকে আবার। এই স্যুপটা বানানো হয়েছে বাটার দিয়ে। বাটারে একটু সর্ষে তেল দেওয়া হয়েছে বলে কালারটা ওরকম একটু হলুদ হলুদ হয়েছে। যদি সাদা তেল দেওয়া হতো তাহলে কিন্তু কালারটা সাদাই হতো। তো এই দেখো স্যুপটা জাস্ট কত সুন্দর। না শোনা উঠো, গরম। কালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমি নাকি এগুলো সব নাটক করছি, খালি মেয়ে মেয়ে করছি, এগুলো নাটক করছি ইউটিউবে মানুষের সাহায্য নেওয়ার জন্য। বারবার জুয়ের অসুস্থতা দেখাচ্ছি সাহায্য নেওয়ার জন্য। সকালবেলাটা খাওয়াইতে না খাওয়াইতে তারপরে গরম জল দিয়ে মুছে ঘুষে দিয়ে তেল মালিশ করে দিলাম, ড্রেস চেঞ্জ করে দিলাম। এখন আবার এই যে ডালিয়া বানিয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম সবে গরম জল করে, আর জুই শোনা তো ওই যে ডালিয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন ওর জন্য খাবার বানাবো, ভাত বানাবো। আর জুয়ের পাপাকে দিয়ে পাঠিয়েছি মাছ নিয়ে আসতে। ফ্রিজের মাছ তো খাওয়ানো যাবে না, তো এই জন্য ওকে বললাম যে একদম টাটকা মাছ নিয়ে আসো। ও বলছিল যে শিঙি মাছ বের হয়েছে কিনা দেখি, আর কোথায় নাকি কই মাছ ধরতেছে পুকুর থেকে, তো সেটাই আনতে গেল। আমি দিয়ে স্নানটা করে একটু ক্রিম তেল লাগিয়ে নেই, তারপরে এডিট করা বাকি আছে এখনো। চলো টুকটাক তো কিছু কাজ থাকেই, যেমন একটা দুটো করে এই যে জামা কাপড়গুলো ধোয়া, তারপরে আবার বাসন টাসন মেজে ধুয়ে নিয়ে আসলাম। চলো মাথাভাঙা থেকে ডাক্তার দেখিয়ে আসার সময় এই যে একটা লিপ বাম নিয়ে এসেছি। জুয়ের ঠোঁটগুলো খুব ফেটে গিয়েছে, ওকে মাঝে মধ্যে দিয়ে দিই। আর এত মাছি হয়েছে না ইদানিং, খুব মাছি হয়েছে। দেখো কি কাণ্ড, 3টে মাছ আছে। ও অনেকগুলো তো মাছ, অনেকগুলো তো, এতগুলো কই মাছ, যে মাছ এখানে বাপরে। এই মাছের ছিটা পড়তেছে আমার গায়ে। সাইজ দেবো না, এখানে সব থেকে বড়টা আছে, দেখাই তোমাকে। দেখো ওইগুলো সব জুইয়ের জন্য নিয়ে এসেছে, জাগিয়ে রাখা যায় তো। হ্যাঁ জায়গায় রেখে কত বড় সাইজ, দেখো সাইজটা দেখছো। দিয়ে হাটে না সব কিছু দিয়ে হাঁটে। আর এগুলো কাটা আছে না, এখানেও কাটা থাকে। দেখাও দেখি মাছটা। ও দেখো কত বড় সাইজ দেখছো। দেখো এগুলো জিগে রাখো জায়গায়। তো ওইদিকে এই যে জুয়ের জন্য মাছ নিয়ে আসলো, কিন্তু এতগুলো মাছ একদিনে বানাবো না। ভাবছি যে জল দিয়ে জায়গায় রেখে রেখে এই যে, হ্যাঁ ও ওর বন্ধুগুলা নাকি মাছ ধরতেছিল পুকুর থেকে, তো ওই যে নিয়ে আসলো জুয়ের জন্য ওখান থেকে। এগুলো এমনিতে নিয়ে এসেছে। আর জুইকে তো এই যে কি বলে ফ্রিজের মানে বরফ দেওয়া মাছ খাওয়ানোর থেকে এইরকম টাটকা মাছ খাওয়ানো ভালো। আর তোমাদের কমেন্ট থেকেই জানা যে কই মাছ খাওয়ানো নাকি অনেক ভালো। আগে তো আমরা পছন্দ করতামই না, খেতামই না কই মাছ, কিন্তু ভালো লাগে ভালো করে তেল কই বানালে। তো এইগুলো জুয়ের জন্য একদম পাতলা করে ঝোল বানিয়ে দেবো প্রত্যেকদিন 2টো করে। ধরাও মুশকিল, যে কাটা না আসতে একটা বিন দিলে সর্বনাশ।
আমি তো মনে করি একটা বাচ্চার কষ্ট বোঝার জন্য মা হওয়ার দরকার পড়ে না। একটা স্কুলে ছাত্রছাত্রী পর্যন্ত বুঝে যায়, একটা ছোট বাচ্চাও বুঝে যায় যে একটা বাচ্চা অসুস্থ হলে সেই বাচ্চাটার কতটা কষ্ট হচ্ছে। এটা নাটক নয়। আর দ্বিতীয়ত কি বলতো, আমি ভিডিওতে একদমই দেখাতাম না আর বলতামও না যে জুঁইর শরীর খারাপ, জুঁই খাচ্ছে না, এই সেই। যেহেতু ভিডিও করি, যেহেতু লাইফস্টাইলটা শেয়ার করি, আর সারাটা দিনে এখন আমি অন্য কিছু কাজ শেয়ার করতে পারছি না। এখন আমার মেয়ের এই অবস্থায় রেখে আমি কি অন্য কাজ করব বলো? তো ওইদিকে মাছটা ধুয়ে কেটে দিয়ে নিয়ে এসেছে, ভাজা বসিয়ে দিল। কী করবো, ভিডিও এখনো এডিট করা হয়নি, আমি ভিডিওটা এডিট করছিলাম, নাহলে দেরি হয়ে যাবে। চারটা করে আসছে, লাইটটা জ্বালাই দিলে পেঁপে দিয়ে হবে মাছের ঝোল। এই পেঁপেটা ভালো না, এটা দিয়ে না। তো এই যে মাছগুলো ভাজা করে রেখে দিয়েছে, আর আমি যে এখানে ভাত নিলাম আমিও খাবো। জুইকে একটু মাছের ভাজা আর ঘন্ট দিয়ে খাওয়াই দিই আপাতত। সারাদিন শুধু শুয়ে শুয়ে থাকে। আর একটু আগে এক দিদি এসে বলছিল যে সারাদিন ওইভাবে শুয়ে থাকতে নেই, উঠে একটু বাইরে গেলে হাঁটাচলা করো, মানে বাচ্চাদের দেখবা, খেলবে, ভালো লাগবে। উঠে আবার সারাটা দিনে কিন্তু উঠেনি। এই কথাটা শুনে উঠে আবার একা একা চলে গেল ওর ঠাম্মের কাছে, বাইরে যাবে বলে। তখন একটু বেরু করে আসলো, এখন এই যে ভাত খাওয়াই দিচ্ছি। আমাকে বলেনি, আমি যে বললাম দিদিকে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, দেরি হয়ে যাচ্ছে। দুটো টাকার মুখ দেখেছি, তাই এখন নাকি এইসব আমি নাটক করছি। একটা বাচ্চা এরকম অসুস্থ হয়ে পড়ে থাকলে যদি খায় না ঠিকমতো, কথা বলে না, তো সেখানে দাঁড়িয়ে একটা মার যে কী মনে হয় সেটা মারাই বোঝে। আর আমার মনে হয় বোঝার জন্য শুধুমাত্র মা হওয়ার দরকার পড়ে না, যে কেউ দেখলে বুঝে যে বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে। কতদিন পর আজ একটু সুস্থ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কয়েকদিন দেখলে শুধু শুয়ে থাকে, কথাবার্তা বলে না। আজকে নিজেই বলছে, মা ব্যাগ এসেছে, আমাকে দেখাও তো ব্যাগগুলো। ওর নাকি নীল রঙের ব্যাগটা খুব পছন্দ হয়েছে, তাই ওর মুখে একটু হাসি ফোটানোর জন্য আমি সব এনে দিলাম। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়েও নিজে নিজে কথা বলছে, তাই আমি সব ব্যাগ ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, দেখো তো শোনা, কোনটা তোমার ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি আজকে সব ব্যাগ চলে এসেছে, আর কালকে এই গিফটগুলো আমি দিয়ে দেবো বাচ্চাদেরকে। তারপরে মেয়েকে এখন প্রোটিন পাউডার খাওয়াই দেবো। প্রোটিন পাউডারটা আসলে এক টাইম খাওয়ানোর জন্য, কিন্তু যেহেতু শরীরটা বর্তমানে খুবই দুর্বল আছে, তো এই জন্য 2 টাইম করে খাওয়াইতে বলেছে। আর মোটামুটি একটু সুস্থ হয়ে গেলে তখন 1 টাইম করেই খাওয়াবো। তার সাথে নিয়েছি বিস্কিট, সকালবেলা তো স্লাইস দিয়েছি, আর এখন এই যে কয়েকটা বিস্কিট দিয়ে নিলাম। চলো এখন খাওয়াইছিল গোকসাডাঙ্গা জুয়ের এই যে ইনহেলারের ওষুধটা নিয়ে আসতে। আর যেগুলো গ্যাস মাথা ভাঙা থেকে সেদিন দিল 2 প্যাকেট, 2 প্যাকেটই শেষ। আর ইনহেলারটা গোকসাডাঙ্গায় ছাড়া এখানে বাজারে পাওয়া যায় না। কোথায় গেছিলে তো তুমি? খুশিয়ার বাড়ি গেছো? যেই দেখলাম মোটামুটি একটু সুস্থ হচ্ছে, তো অমনি আমি ভাবলাম কি যে এখন যেহেতু গ্যাসটা নেই, গ্যাস নিয়ে আসার জন্য না হলে আবার মাথা ভাঙা যেতে হবে। আর ওর যে গ্যাসটা ডাক্তার লিখে দিয়েছে ওটার কিন্তু দাম আছে, একটা করে প্যাকেটে মনে হয় 1000 টাকা না 700 টাকা, নাকি দুটো মিলে 1000 টাকা, আমি ঠিক জানি না। তবে ওর পাপা সবসময় বলে যে এই গ্যাসগুলোর খুব দাম। তাই আমি কি ভাবলাম যে গ্যাস নিয়ে আসলে তো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তাই এক কাজ করি, আমি ইনহেলারটা কন্টিনিউ রাখি। ইনহেলারটাও শেষ হয়ে গিয়েছে, ওটা আজকে নিয়ে আসলে ইনহেলারটা তো অনেক দিন পর্যন্ত চলে। গ্যাস ইনহেলার এই দুটো জিনিসই কিন্তু প্রায় সেম। তাই বিকেলবেলা হালকা ঠান্ডা পড়তে না পড়তে জুয়ের পাপাকে বললাম যে তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে যাও গোকসাডাঙ্গা, আর ইনহেলারের ওষুধগুলো নিয়ে আসো। তো তারপরে ও আসার পর এই যে রান্না বসিয়ে দিলাম। আর পেঁপেটা প্রথমে এই যে ভেজে এসেছি কালো জিরা ফোড়ন দিয়ে। কি বলতো, মাছ অনেকগুলোই ভাজা হয়েছিল, কিন্তু বাকি মাছগুলো এই যে জুই ভাত খেয়েছে সন্ধ্যাবেলার দিকে, আমি খেলাম, আমিও খাচ্ছি, ও খেয়েছে, 3 জনে মিলে একটু করে খেয়েছি। ওই জন্য এখন শুধু কয়েকটা মাছ ভাজা, তো ওই কয়েকটা মাছ ভাজা দিয়ে পাতলা করে একটু ঝোল বানাবো। আর সব মাছ, বড় মাছগুলো রেখে দেওয়া হয়েছে না কালকে খাওয়ার জন্য। এই লাকড়িগুলো হয়ে গেছে লম্বা, এই জন্য লাকড়িগুলো হাত দিয়ে ধরে থাকতে হয়, নাহলে পড়ে যায়। অনেকগুলো মাছ আছে তো, সবগুলো রেখে দিছি, বড়গুলা। কতক্ষণ থেকে লাফাচ্ছে মাছগুলো, ওগুলো লাফাবে, মরবেও না ওতে। এইরকম প্যাকেটের মশলা নিয়ে এসেছে, আদা আর রসুনের পেস্ট এখানে,
কারণ আজকে আমি বাটাবাটি করবো না। লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া সেদিনকার প্যাকেটটা আলাদা ছিল, আজকেরটা আলাদা। এটা দামি। আর কি জানো, এরকম আদা রসুন বাটা যে প্যাকেটের মশলা পাওয়া যায় এটা আমি জানতাম ঠিকই, কিন্তু এরকম করে প্যাকেটের আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে কখনো রান্না করিনি। এমনিতে জিরার গুঁড়াটা দেই মাঝে মধ্যে, বাটাবাটি করতে ইচ্ছে না করলেই। যাই হোক, ও যেহেতু নিয়ে এসেছে বাটা মশলাগুলো ভালোই হলো। তো এখানে হলুদ লবণ তারপরে বাটা মশলাগুলো সব এক এক করে দিয়ে নিলাম। আর তারপরে পেঁপেটা সহ মশলাটা ভালো করে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসেই রান্না করতে পারতাম, কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে আর ভাবলাম যে চলো চুলাটাই ধরিয়ে নিই, যেহেতু বারান্দার এক কোণেই আছে আর লাকড়িও আছে, তো ধরাতে কিসের অসুবিধা। এদিকে হাতও সেঁকতে পারবো, রান্নাটাও ঝটপট করে নেব। ও ওইদিকে বারান্দার এক সাইডে বসে আছে আর কিছু গল্প করছিলাম। ওকে বলছিলাম যে যে জমিটাতে ভুট্টা চাষ করার কথা কি হইলো, জমি তো পড়ে আছে কিন্তু এখনো পর্যন্ত চাষই তো ঠিক মতো হইলো না। ও বলছে গাড়ি আসবে কোন দিন। শুধুমাত্র একটা জমির জন্য না গাড়ি ঢুকতে চায় না, অনেক কয়েকটা জমির জন্য গাড়ি ঢোকে, এটাই হচ্ছে সমস্যা। এবারে আশেপাশের বাকি জমিগুলো সব চাষ করার জন্য রেডি হয়ে গেলে তখনই গাড়ি ঢুকবে। জুই কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে তুলে খাওয়াইতে হবে। কেন পোড়া দিতে খড়ি লাগে? না, বের করবো না আগুনটা। তো আমি এখানে এই যে 3টে আলু পুড়ে দিই, এই দেখো কি সুন্দর আগুন গনগন একদম, এত সুন্দর আলু। ঢাকায় দাও, ঢাকায় দাও। 3টে দেওয়ার জন্য ভুল হলো, কেন? বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল? আর ঢাকতেই পারবো না, উনুনটা ছোট না। বাবা যে আগুন আছে। জুইয়ের জন্য ভাত পেঁপে দিয়ে মাছের ঝোল নিয়ে নিলাম, এখন খাওয়াই দেবো জুইকে তুলে। আর ওইদিকে আলুটা পুড়ছে। গলাটা আমার ভেঙে গেছে জানো, দেখো গলার আওয়াজটা পাল্টা। একদমই খেতে যাচ্ছিল না জানো, কি বায়না করছিল খাবে না, তারপরেও খাওয়াই কিন্তু দেখো আমি দিয়েছি। ইলের মধ্যে এখানে একটু গরম জল করে নিচ্ছি, আর আজকেই প্রথম এটা ব্যবহার করছি। এই ইলেকট্রিক কেটেলটা পাঠানোর 2 দিন হয়ে গেল, তো এখনো পর্যন্ত ট্রাই করিনি। আজকে ভাবলাম যে চলো ট্রাই করে দেখি একটু। জলটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম গরম হয়ে গিয়েছে আর একটা শো শো শব্দ হচ্ছিল। চলো এখন একটু অফ করে দেখি। তো আমরাও এক মুঠি করে ভাত খেয়ে নিলাম। খাওয়ার পর আমি তো গরম জল খাই, জুইয়ের পাপা এখন ঠান্ডা জল খায়। ওকে এত বলি যে গরম জল খাও, ও শুনে না। আর তো এখন আমার জন্য একটু জল রেখে বাকিটা আমি ফ্লাক্সে ভরে রেখে দিলাম। এই যে ও হিটারটা বের করলো, এইদিকে এটা উল্টো দিকে ঘুরে রেখে দিছে। এই যে হিটারটা বের করলো, হ্যাঁ হিটারটা সেট করবা নাকি? এই যে ওষুধ রেডি করছে জুইয়ের জন্য, এখন ওষুধ খাওয়াই দেবো। তো এই যে অনেকদিন পর হিটারটা অন করা হলো, 2টা তারে চলছে। এই যে আস্তে আস্তে হিট হচ্ছে। একদম আগুনের মতো লাগছে না দেখতে। আর পুরো ঘরটার এই জায়গাটা, শুধু এই দিকটা যেদিকে হিটারের মুখটা আছে ওই দিকটা গরম হয়ে গিয়েছে। রুমটা একটু হিট হয়ে গেলে তারপরে অফ করে রেখে আমরা ঘুমিয়ে পড়বো। আর এটা অন করে রেখে ঘুমানো একদমই ঠিক না, কারণ আমরা ঘুমিয়ে পড়লে কোন সময় কি মানে সেফ থাকতে পারবো না। তো এই জন্য যতক্ষণ আমরা জেগে আছি বাইরে আছি ততক্ষণই এটা অন করে রাখবো, একটু জাস্ট হিট হোক। সেই গরম, সেই তাপ পাচ্ছি। ও বাবা।